নির্বাচন বাধাগ্রস্ত, অর্থ ঢালার অভিযোগ প্রধান উপদেষ্টার। গুতেরেসকে জানালেন সংস্কার প্রক্রিয়া। খাগড়াছড়ির গুইমারায় সংঘর্ষ, আগুন রহস্যজনক ঘটনা, পরিকল্পিত দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। আমাদের এই পার্বত্য এলাকায় যে কিছু মহল তারা ষড়যন্ত্র করে অথবা বিভিন্ন কারণে এই এলাকাটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। চালক বেশে ছিনতাই চক্রের দৌরাত্ম্য, সর্বস্ব হারাচ্ছে নগরবাসী, পুলিশকে তৎপর হওয়ার তাগিদ। প্রযুক্তির কারণে হোক, মানুষের নানান রকম বিচ্যুতির কারণে হোক, নতুন নতুন অপরাধ প্রবণতা আমাদের বাড়ছে। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী আজ, মণ্ডপে ফুল, ফল আর ধূপে কুমারী রূপে দেবী দুর্গার আরাধনা। এবং গাজায় যুদ্ধবিরতিতে রাজি নেতানিয়াহু, বৈঠক শেষে ট্রাম্প হামাস সম্মত হলেন মুক্তি পাবে বন্দি জিম্মি। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জ্যোতিকা। শুরুতেই জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের খবর। অক্টোবরের মধ্যে জুলাই সনদ তৈরি হবে এবং রাজনৈতিক দলগুলো তাতে স্বাক্ষর করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তারা সুসংগঠিতভাবে নির্বাচন বাধাগ্রস্ত করতে প্রচুর অর্থ ঢালছে। সোমবার নিউ ইয়র্কের একটি হোটেলে শীর্ষ মানবাধিকার কর্মীদের একটি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশ সফর অব্যাহত রাখতে মানবাধিকার কর্মীদের আহ্বান জানান ডক্টর ইউনূস। বলেন, আগামী কয়েক মাস অন্তত সংকটপূর্ণ। আসন্ন নির্বাচন প্রসঙ্গে জোর দিয়ে বলেন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে চায় তার সরকার। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এবারের লক্ষ্য। এ সময় অর্থ পাচারের বিরুদ্ধে সোচ্চার হতে মানবাধিকার সংস্থাগুলোকে আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশের সংস্কারমূলক পদক্ষেপ এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার প্রতিশ্রুতি সম্পর্কে মহাসচিবকে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের জন্য জাতিসংঘের সমর্থন প্রয়োজন। চলমান গণতান্ত্রিক রূপান্তর এবং সংস্কার উদ্যোগে তার পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে আগামী নির্বাচন, সংস্কার ও রোহিঙ্গা সংকট সমাধানের বিষয় উঠে আসে। বৈঠকে দুই পক্ষ রাজনৈতিক সংস্কার, নির্বাচনের প্রস্তুতি, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের নৃশংসতার জবাবদিহি, সংরক্ষণবাদী শুল্ক ব্যবস্থা ও আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ডক্টর ইউনূস বলেন, ক্ষমতাচ্যুত সরকার এবং তার মিত্ররা চুরি করা সম্পদ ব্যবহার করে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে ভুল তথ্য ছড়ানোর পেছনে অর্থায়ন করছে। জবাবে মহাসচিব গুতেরেস বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে জাতিসংঘের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে মিয়ানমারের রোহিঙ্গা এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে আজ। অন্তত ৭৫টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা সম্মেলনে অংশ নেবে। এটি বাংলাদেশ সময় রাত ৮টা থেকে শুরু হবে। জাতিসংঘ আয়োজিত এই সম্মেলনের উদ্দেশ্য হলো রাজনৈতিক সমর্থন জোগানো, সংকটের প্রতি আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা এবং মানবাধিকার সমস্যা সহ এর মূল কারণগুলো সমাধান করা। এছাড়া সংকট পর্যালোচনার পাশাপাশি মাঠ পর্যায়ের পরিস্থিতি নিয়ে মতামত বিনিময় করা এই সম্মেলনটির লক্ষ্য, যাতে টেকসই সমাধানের জন্য একটি সমন্বিত, উদ্ভাবনী, সুনির্দিষ্ট এবং সময় নির্ধারিত পরিকল্পনা প্রস্তাব করা যায়। এর মূল অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে রোহিঙ্গা মুসলিমদের মিয়ানমারের মর্যাদার সঙ্গে প্রত্যাবর্তন নিশ্চিত করা।
খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় বিচার দাবি নিয়ে ৩৫ কিলোমিটার দূরে গুইমারায় আগুন দেওয়ার ঘটনা ও সংঘর্ষকে রহস্যজনক বলছেন স্থানীয়রা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে এটি পরিকল্পিত। পাহাড়কে অস্থির করতে সংঘর্ষ ও আগুনের ঘটনা ঘটিয়েছে একটি মহল। সহিংসতার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন ক্ষতিগ্রস্ত পাহাড়ি বাঙালি অর্ধশত পরিবার। বিস্তারিত হোসাইন জিয়াদের রিপোর্টে ক্যামেরায় ছিলেন সঞ্জয় মল্লিক। পুড়ে গেছে মাথা গোজার ঠাই, আয়ের পথ হারিয়ে নিঃস্ব হিংসার আগুনে। সাজানো সংসার চোখের সামনেই ছাই হয়েছে। হতাশা, দুঃস্বপ্ন আর চোখের জলে পাহাড়ে সেদিনের সহিংসতার কথা তুলে ধরেন ভুক্তভোগীরা। গুইমারার সে বাজারে আগুনে পুড়েছে অর্ধশত দোকানপাট, বসতঘর, যানবাহন। সংঘাতে ক্ষতিগ্রস্ত পাহাড়ি বাঙালি সবাই, যারা যুগ যুগ একসাথে থেকেছেন, ব্যবসা করেছেন। আগামী দিন কিভাবে কাটবে, কিভাবে বা সাজাবেন সংসার, সে ভাবনা সাধারণ পাহাড়িদের। আমি এখন কোত্থেকে ভাত খাবো? আমার ভাত তো নিয়ে গেছে ওরা, আমার পেটের খাবারগুলো নিয়ে গেছে। এই যে দোকানপাট গুলো পড়ে দিছে, আমার বাড়িঘর পড়ে দিছে, এটা কি অপরাধ করছে? আমার মেয়ে বড়টা এশিয়ান ইউনিভার্সিটিতে পড়ে, এখন কি দিয়ে আমি টাকা দিব? আমার ঘর বাড়ি দোকান বেগুন জ্বালিয়ে দিছে বাঙালিরা। একই অবস্থা বাঙালিদেরও। বাজার, দোকানপাট, বসতঘর শুধু পড়েনি, যেন আগুনে পুড়েছে সম্প্রীতি, সৌহার্দ্য আর দীর্ঘদিনের ভালোবাসা। সে সম্প্রীতি আর কি কখনো জোড়া লাগবে? একসাথে থাকলেই কি থাকা হবে পাশাপাশি? সে প্রশ্ন সবার। 5,75,000 টাকা নিয়ে গেছে লুটপাট করে। এরপরে ওরা আসে, প্রথম লুটপাট করছে, ভাঙচুর করছে, এরপর আসে পুরোটা আগুন ধরা দিয়েছে। আমাদের 7টা মোটরসাইকেল ছিল, 7টা মোটরসাইকেল একবার পুরো ছাই হয়ে গেছে। কোনো রকম আমরা এখান থেকে মালামালগুলো যেখানে আমাদের সেনাবাহিনীরা আছে ওইখানে ওনাদের নজরদারিতে নিয়ে রাখতেছি। এই ঘটনাগুলো ঘটানোর ফলে দেখা যাচ্ছে কি আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি, প্লাস ওরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, উপজাতিরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এগুলো ভাঙা তো হয়ে গেছে, আর এখানে তো আর কিছু হবে না। প্রশ্ন হলো, প্রায় ৩৫ কিলোমিটার দূরের একটি ধর্ষণের ঘটনায় কেন জ্বলে পুড়ে ছারখার গুইমারা? কেন নিঃস্ব হলেন নিরপরাধ এসব মানুষ? কেনই বা খালি হলো মায়ের কোল? এটি কি পরিকল্পিত? তাকাতে হয় সেদিনের ঘটনায়। ড্রোন ফুটেজে দেখা যায় বিক্ষুব্ধ একদল যুবককে। কেউ কেউ ছিলেন ভবনের ছাদে, ধাওয়া পাল্টা ধাওয়া, আগুন, আর ছিল মারমুখী পরিকল্পনা। ঘরে বাড়িতে আগুনও দেয়া হয় পরিকল্পিতভাবে। যদিও এখানে বসবাস করা কেউ সহজে বলতে চায় না এসব কথা। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এ ধর্ষণের ঘটনাকে পুঁজি করে সুষ্ঠু বিচারের পরিবর্তে একটি মহল ষড়যন্ত্র করছে। আমরা চাই না যে সামান্য একটা ঘটনা নিয়ে এতগুলো তোলপাড় এতগুলো হবে, এটা তো আমরা কোনোদিনও ভাবি নাই। আমাদের এই পার্বত্য এলাকায় যে কিছু মহল তারা ষড়যন্ত্র করে অথবা বিভিন্ন কারণে এই এলাকাটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তো এটা প্রতিহত করার জন্য বেসামরিক প্রশাসন, সেনাবাহিনী যেভাবে আমাদেরকে সহযোগিতা চাচ্ছে, আমরা তাদের পাশে আছি। সংঘর্ষের এ ঘটনায় প্রকৃত জড়িতদের বিচার ও ঘটনার সুষ্ঠু তদন্ত চান ক্ষতিগ্রস্তরা, চান সরকারি সহায়তা। ধর্ষণের ঘটনা ঘটেছে এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরের খাগড়াছড়িতে, কিন্তু সে ঘটনার রেশ এসে পড়ে গুইমারার এই বাজারটিতে। এখানকার যারা বাসিন্দা তারা বলছেন, তারা দীর্ঘ সময় ধরে আসলে পাহাড়ি বাঙালির যে সম্প্রীতি সেটি বজায় রেখেই বসবাস করছিলেন। কিন্তু 30 কিলোমিটার দূরের একটি ঘটনায় তারা আয় উপার্জনের পথ থেকে শুরু করে মাথা গোজার ঠাঁই সবই হারাবেন, সেটি তারা কল্পনাও করেননি। এক কথায় তারা বলছেন, কিভাবে এই ঘটনা ঘটে গেল সেটি রহস্যজনক। এবং তারা বলছেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেপ্তার করা সময়ের দাবি। হোসাইন জিয়াদ, এখন খাগড়াছড়ি। রাজধানীতে চালকের বেশ ধরে বেড়েছে ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য। কেবল রাতে নয়, দিনে দুপুরেও তাদের ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারাচ্ছেন নগরবাসী। পুলিশের পরামর্শ, বিপদ এড়াতে রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহারের। বিশ্লেষকদের মতে, সরকার পরিবর্তনের সময় নতুন নতুন অপরাধের জন্ম হয়, আর তা থামাতে পুলিশকেও হতে হবে অধিক তৎপর। সহকর্মী হোসেন জাহি জানাচ্ছেন বিস্তারিত। 21 সেপ্টেম্বরের ভোরে যখন আলো ফুটবে, তখনই অন্ধকার নেমে আসে কাউলার 17 বছরের এক কিশোরীর জীবনে। সিএনজি অটোরিকশায় ঘরে ফেরার পথে চালকের ছদ্মবেশে বেরিয়ে আসে দুর্ধর্ষ ছিনতাইকারী। গন্তব্যের মাঝপথে সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে চালক ছিনিয়ে নেয় কিশোরীর কাছে থাকা অর্থ আর স্বর্ণালংকার।
পরে তাকে জোর করে নেশাজাতীয় কিছু খাওয়াতে গেলে বাধা দিতেই চাপাতির আঘাতে কোপানো হয় ভুক্তভোগীকে। ঘটনাস্থলে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে সিএনজি অটোরিকশা নিয়েই পালিয়ে যান চালকের ছদ্মবেশে ছিনতাইকারী। ঢাকা মেডিকেলে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ভুক্তভোগী। সেলাই 26টা পড়ছে, অবস্থা অনেক খারাপই। আমি ব্লাড দিচ্ছি, হ্যাঁ রক্তক্ষরণ অনেক হয়েছে, এখন মোটামুটি আল্লাহর রহমতে আছে, কিন্তু অবস্থা তেমন একটা ইয়ে না আর কি। হ্যাঁ হ্যাঁ ভয় পায় এখন, মানে পুরুষ লোক দেখলেও ভয় পায় আর কি। ঘটনার 2 দিনের মাথায় অভিযুক্ত চালককে সিএনজি সহ গ্রেপ্তার করেছে র্যাব। প্রাথমিক অনুসন্ধান শেষে জানা গেছে দীর্ঘদিন ধরেই একই উপায়ে ছিনতাই করে যাচ্ছিলেন তিনি। চলতি বছরের প্রথম 6 মাসে ঢাকা মহানগরের 50টি থানায় 33টি ডাকাতি এবং 248টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে চালকের বেশি ছিনতাই ও ডাকাতির ঘটনার সংখ্যা কত তার তথ্য নেই ডিএমপির কাছে। তবে সতর্কতা হিসেবে নগরবাসীকে রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। যারা বিশেষ করে ঢাকা মহানগরীতে প্রবেশ করেন সকালবেলা, তাদেরকে একটু নিরাপত্তা সচেতনতা বাড়ানোর জন্য অনুরোধ করছি। সাথে সাথে যে কোনো রাইড শেয়ার এটা কনফার্ম হয়ে রাইড শেয়ারে যাওয়াটা উচিত, কোনো কন্ট্রাক্টের জন্য তারা চলাফেরা না করেন। তবে রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করেও ছিনতাইয়ের মুখোমুখি হওয়ার ঘটনাও আছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল তেমন ঘটনারই একজন ভুক্তভোগী। রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করে গন্তব্যে যাওয়ার সময় পথে এক জায়গায় জ্বালানি শেষ হওয়ার কথা বলে গাড়ির স্টার্ট বন্ধ করে দেয় চালক। পরে সেই চক্রের অন্য সদস্যরা উপস্থিত হয় ঘটনাস্থলে, তবে স্থানীয়দের সহায়তায় রক্ষা পান তিনি। এর মধ্যে আমার ছেলে আমাকে দেখাচ্ছে পিছনে 8-10টা ছেলে দাঁড়ানো, হ্যাঁ, ওরা সিগারেট খাচ্ছে এবং আমাদের দিকে তাকিয়ে আছে। এতক্ষণ যাবত আমাদের যা যা হচ্ছে ওরা সব ফলো করতেছে। একটা রিক্সা, খালি রিক্সা যাচ্ছে, আমি রিক্সাটা থামাইছি, কারণ আমার এখন দোকানদার মানে সব কিছু মিলে আমি আসলে ট্রমাটাইজড। যখনই রিক্সাটা থামালাম তখনই ওই 8-10টা ছেলে থেকে 2টা ছেলে রাস্তাটা পার হয়ে এমন জায়গায় এসে দাঁড়ালো, আমরা যখন লেফট সাইডে যাবো ওরা ধরতে পারে। ওদের লুকটা ভালো ছিল না, হ্যাঁ, আমার ওয়াইফের দিকে বা আমার বাচ্চার দিকে, আমাদের দিকে লুকটা ভালো ছিল না। তখন আমার বোঝা সারা যে আসলে আমরা একটা বড় ধরনের বিপদে আশঙ্কা করতেছিলাম। ঢাকার অপরাধ প্রবণতায় চালকের বেশি ছিনতাইকারী কিছুটা নতুন। সরকার পরিবর্তনের সময় এলেই অপরাধের নতুন ধারা তৈরি হয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নির্বাচনের আগে বা 2 সরকারের মাঝামাঝি সময় কিন্তু আমরা এই ধরনের আইনশৃঙ্খলার অবনতি দেখি। এখন প্রযুক্তির কারণে হোক, মানুষের নানান রকম বিচ্যুতির কারণ হোক, নতুন নতুন অপরাধ প্রবণতা আমাদের বাড়ছে। এখন আপনি যদি বলেন যে কেবলমাত্র নালিশ জানালে বা আপনি আবেদন করলে ব্যবস্থা নেবেন, তাহলে কিন্তু এটা সঠিক উত্তর হলো না। অভিযোগ পেলে ব্যবস্থা, এমন নীতি থেকে সরে এসে পুলিশকে অপরাধের ধরন অনুযায়ী বিশেষ কৌশলী হওয়ার পরামর্শ তার। তাদের এই নেটওয়ার্ককে চিহ্নিত করার সক্ষমতা থাকতে হবে, কারা এটা করছেন, কেন এটা ঘটছে। হোসেন জাহিদ, এখন ঢাকা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে একটি অধ্যাদেশের খসড়া প্রকাশের পর নতুন বিতর্কের মুখে পড়েছে 7 কলেজের শিক্ষা কার্যক্রম। ঢাকা কলেজে যেমন ভর্তি হতে পারবে নারী শিক্ষার্থীরা, তেমনি ইডেন ও বদরুন্নেসার ক্যাম্পাসে পড়াশোনা করবে পুরুষ শিক্ষার্থীরা। ছাত্রদের পর আন্দোলনে নামা শিক্ষকরা বলছেন, প্রস্তাবিত কাঠামোয় বিশ্ববিদ্যালয় হলে ইডেন ও বদরুন্নেসা কলেজের স্বতন্ত্র কাঠামোয় বিলুপ্তির পাশাপাশি হুমকির মুখে পড়বে নারী শিক্ষা। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। শিক্ষার্থীদের পর এবার রাস্তায় শিক্ষকরা। সংকট কাটছে না রাজধানীর 7 কলেজের। এবার নতুন করে জটিলতা শুরু 7 কলেজকে ঘিরে জারি করা অধ্যাদেশ নিয়ে। একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ঢাকার ঐতিহ্যবাহী 7টি সরকারি কলেজকে 2017 সালের শুরুর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। সেখান থেকেই শুরু জটিলতা। সেশন জট, পরীক্ষার আয়োজন না করা কিংবা ফলাফল প্রকাশে বিলম্ব সহ একের পর এক দুর্বিষহ শিক্ষাজীবন নেমে আসে 7 কলেজের শিক্ষার্থীদের জীবনে। বাধ্য হয়ে রাজপথে নামতে হয় তাদের। গত 25 সেপ্টেম্বর একটি হাইব্রিড বিশ্ববিদ্যালয় মডেলের অধ্যাদেশে খসড়া প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়, যেখানে বলা হয় 7 কলেজের নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। 7টি কলেজে থাকবে 7টি একাডেমিক ক্যাম্পাস। ঢাকা ইডেন ও বদরুন্নেসা কলেজ মিলে গঠিত হচ্ছে স্কুল অব সায়েন্সেস।
আর্টস ও হিউম্যানিটিজের অধীনে থাকা বিষয়গুলো পড়ানো হবে বাংলা কলেজে। স্কুল অব বিজনেস পরিচালিত হবে তিতুমির কলেজ থেকে। কবি নজরুল ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী ক্যাম্পাসে থাকছে স্কুল অব ল অ্যান্ড জাস্টিস। এখান থেকেই শুরু নতুন আরেক বিতর্ক। নারী শিক্ষার্থীর আতুরঘর এই ইডেন কলেজ। নতুন অধ্যাদেশ বলছে এখন থেকে এই কলেজে ভর্তি হতে পারবে পুরুষ শিক্ষার্থীরাও। এই ফুটপাত ধরে একটু সামনে এগুলেই ঢাকা কলেজ, যেখানে পুরুষ শিক্ষার্থীদের সাথে ক্লাস করতে পারবেন নারী শিক্ষার্থীরাও। এখন প্রশ্ন হচ্ছে, যুগ যুগ ধরে চলে আসা এই বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোর ঐতিহ্য কি তাহলে শেষ হতে চলেছে? ইডেন ও বদরুন্নেসা কলেজের ছাত্রীরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, প্রস্তাবিত কাঠামোই বিশ্ববিদ্যালয় হলে নারী শিক্ষার এই দুটি প্রতিষ্ঠান সংকুচিত হবে এবং ক্ষতিগ্রস্ত হবে নারী শিক্ষা। আমি এই কলেজে শুধুমাত্র এটা নারীদের কলেজ, এটার কারণে আমি ইডেন কলেজে ভর্তি হয়েছি এবং আমার পরিবার এটার জন্য আমাকে এখানে পাঠিয়েছে। যেই কাঠামোতে ইউনিভার্সিটি হচ্ছে, সেই কাঠামোতে হচ্ছে আমাদের ইডেন মহিলা কলেজকে কম্বাইন করে ফেলা হবে। অধ্যাদেশে আরও বলা হয়েছে, যে সকল কলেজে উচ্চ মাধ্যমিক শিক্ষা চালু আছে তা অক্ষুণ্ণ থাকবে। এটি নিয়েও রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সংখ্যা। সবার থাকে না অ্যাবিলিটি, এই জন্যই তো সবাই 7 কলেজে আর কি গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়। এখন যদি আমাদের কলেজটা লাইফ বন্ধ করে দেওয়া হয়, তাতে আমাদের ফ্যামিলিগত প্রবলেম হবে। এবার রাজপথে নামা 7 কলেজের শিক্ষকদের আরেক আশঙ্কা, প্রস্তাবিত কাঠামো বাস্তবায়িত হলে কলেজের স্বতন্ত্র কাঠামো ও ঐতিহ্য বিলুপ্ত হওয়ার পাশাপাশি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদটিও পড়ে যাবে বিপাকে। একটা কেন, একাধিক বিশ্ববিদ্যালয় হোক, এটা আমাদেরও দাবি, কিন্তু সেটা কোনো কলেজ ক্যাম্পাসে কেন? আমরা চাইলেই কিন্তু ঢাকার অ্যাডজাসেন্ট যে জায়গাগুলো আছে, যে কোনো জায়গায় গেলে যা অধিগ্রহণ করে আমরা সুন্দর একটা বিশ্ববিদ্যালয় করতে পারি। এখানে দেখেন অনেক ছাত্র সংখ্যা অনেক কমিয়ে দেবে, সেটা রিজনেবল পর্যায়ে। একেবারে আপনার 2 লাখ পরে ছাত্র কলেজে, সেখান থেকে আপনি নিয়ে আসবেন 8-10 হাজারে, তাহলে তো বাকি ছেলেরা কোথায় যাবে? এই নীতিতে দেখা যাচ্ছে যে আমাদের 23টার জায়গায় মাত্র 4টা বিষয়ে সায়েন্স ক্যাম্পাস রয়েছে। নারী শিক্ষার প্রসার না ঘটিয়ে এখানে নারী শিক্ষাটাকে সংকোচন করা হচ্ছে। নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে যেসব ত্রুটি আছে তাতে শিক্ষার্থীদের প্রত্যাশা প্রতিফলন তো হবেই না, বাড়বে শিক্ষার বাণিজ্যকরণ, বলছেন শিক্ষাবিদরা। আমরা যে ধারাভাবে বলি যে কলেজগুলা কোনো কন্ট্রিবিউশন নাই, কিন্তু আমার কাছে মনে হয় যে হয়তো টপ ম্যানেজমেন্টে অ্যাডমিশন লেভেলে ঢাকা ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটি স্টুডেন্ট চাকরি করে, কিন্তু যে কোনো অফিসে যান, আপনি যে কোনো কর্মক্ষেত্রে যান, আপনি কি দেবেন ওইখানে একটা বড় গ্রুপ কিন্তু এই জাতীয় ইউনিভার্সিটি গ্রাজুয়েট। তবে প্রস্তাবিত এই কাঠামো নিয়ে আরও আলোচনার সুযোগ আছে বলে জানালেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসক। প্রয়োজনে শিক্ষক নেতা এবং ছাত্র তাদের সাথে যাতে ডায়ালগ করা যায়, এটা ওনারা এগ্রি করছে। তো সেগুলো যদি হয় তাহলে আশা করি এটার নেগেটিভ দিকগুলা যদি পরিহার করা যায় তাহলে একটা ভালো চিন্তায় আগানো যাবে। আগামী 2 অক্টোবরের মধ্যে প্রকাশিত খসড়ার উপর অংশীজনরা মতামত দিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা। রাজধানীর বাইরের পূজা মণ্ডপগুলোতে চলছে শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীর আনুষ্ঠানিকতা। প্রার্থনা ও অঞ্জলির মাধ্যমে দেবী দুর্গতি নাশিনীর প্রতি প্রার্থনা করছেন পূজারীরা। মহাঅষ্টমী আয়োজনের আরও খবর জানাতে রাজধানীর রামকৃষ্ণ মিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিলা খান মিম, আর নেত্রকোনার রামকৃষ্ণ মন্দিরে আছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল, এবং মেহেরপুর হরিসভা মন্দির থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। কিন্তু শুরুতেই যাচ্ছি তানজিলা খান মিমের কাছে। মিম, জানাবেন যে কুমারী পূজার আনুষ্ঠানিকতা কখন শুরু হবে? কুমারী পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে সকাল 11টায় এই রাজধানীর রামকৃষ্ণ মঠে। তার আগে একটু যদি বলি, শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিন আজ, ষষ্ঠী সপ্তমী পেরিয়ে আজ অষ্টমী। মণ্ডপে মন্দিরে শঙ্খ, উলুধ্বনি, ঢাক ঢোলের আওয়াজ সবকিছু মিলিয়ে এক অন্য রকমের শারদীয় আবহ। যারা সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত হয়েছেন তারা বলছিলেন যে চোখের পলকে আসলে পুজো শুরু হচ্ছে। পুজোর মাঝ বরাবর আছেন একটি সময়, আর 2 দিন পরেই দেবী দুর্গা বিদায় নেবে। তবে আজকের দিনটি তারা খুব ভালো করে আসলে উপভোগ করতে চায়, কারণ রাজধানীতে যেহেতু শুধুমাত্র এই রামকৃষ্ণ মঠেই কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে, তাই দূর দূরান্ত
দূরান্ত থেকে এখানে ভক্তরা আসেন এই পূজা দেখার জন্য এবং এই পূজার মধ্য দিয়ে সমাজে নারীদেরকে সম্মান করার জন্য এক ধরনের বার্তা পৌঁছে দেওয়া হয়, সেটি ধর্মীয়ভাবেই পৌঁছে দেওয়া হয়। কারণ কুমারী রূপেই আসলে পূজা করা হয় দেবী দুর্গাকে এবং সেখানে পুষ্প, জল, অগ্নি, বাতাস, বস্ত্র এই 5 উপকরণ সহ আরও বিভিন্ন উপকরণ দিয়ে দেবী দুর্গার পূজা করা হয় এবং সকাল 11টা নাগাদ যে পূজাটি হবে সেখানে 1 থেকে 16 বছর বয়সী হয়তো একজন কন্যাকে যে অবিবাহিত তাকে সিলেক্ট করা হয়েছে এবং তিনি এখন তৈরি হচ্ছেন। সকাল 11টা নাগাদ যখন পুজো শুরু হবে তখন কিন্তু তাকে নিয়ে আসা হবে এবং এই পূজার রীতি অনুযায়ী যাকে নির্দিষ্টভাবে রাখা হয় আজকের এই কুমারী পূজা যাকে করা হবে তিনি ব্রাহ্মণ কন্যা হবেন এবং তাকে আজ উপোস থাকতে হবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। কিছু রীতি আছে, সেই রীতিগুলো মেনেই কিন্তু এখানে সেই পূজাটি করা হয়ে থাকে এবং এখন মহাষ্টমীর পূজা চলছে। সেই পূজাটি বেলা 10:30 নাগাদ শেষ হয়ে ভক্তরা পুষ্পাঞ্জলি দেবেন দেবী দুর্গাকে এবং তারপরে কিন্তু কুমারী পূজার প্রস্তুতি চলবে। আর যারা ভক্তরা আছেন তারা বলছিলেন যে এই যে আমরা সমাজে দেখি নারীদেরকে অসম্মান করা, নারীদেরকে বিভিন্ন রকমের বঞ্চনার ভেতর দিয়ে যেতে হয় এবং নারীদের প্রতি বিভিন্ন সময় বিভেদ তৈরি করা হয় সমাজে, সেই জিনিসগুলো যেন না থাকে এবং পুরুষরা যেন নারীদেরকে সম্মান করতে পারেন, তারা যেন শিখতে পারেন, সেই জিনিসগুলো আসলে সেই বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এই পূজাটি করা হয়ে থাকে এবং এই পূজাটি আসলে করা হয় কারণ একজন কন্যার মধ্যে কিংবা একজন নারীর মধ্যে যে নারী শক্তি আছে সেই শক্তি, সেই মাতৃভাবাপন্ন যে বিষয়টি সেটি যেন আসলে সকল নারীরা উপলব্ধি করতে পারেন এবং তারা যেন নিজেদেরকে নিয়ে কোনো রকম অনিশ্চয়তায় না ভোগেন, সেই জিনিসটি আসলে এই কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য বা জানানোর জন্যই কিন্তু ধর্মীয়ভাবে এই পূজার আনুষ্ঠানিক আয়োজন করা হয়ে থাকে। ধন্যবাদ মিম। এবার রাজধানীর বাইরে নেত্রকোনার রামকৃষ্ণ মন্দিরে আছেন আমাদের সহকর্মী রিফাত আহমেদ রাসেল। আপনার কাছে জানতে চাই নেত্রকোনার মন্দির মণ্ডপে এখন পূজার কি আনুষ্ঠানিকতা চলছে এবং ভক্তদের ভিড় কেমন দেখছেন? আপনি যেমনটা শুনছিলেন, ঢাকায় আসলে নেত্রকোনার মন্দিরগুলোতেও কিন্তু আজকে যে মহা অষ্টমী, সেই মহা অষ্টমীর পূজার কিন্তু আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে গেছে। আজকে সকাল থেকে আমরা নেত্রকোনার যে রামকৃষ্ণ মন্দির রয়েছে সেই মন্দিরে কিন্তু দেখতে পেরেছি যে আসলে পূজার যে আনুষ্ঠানিকতা, এখানকার যারা পূজারী রয়েছেন বা পূজা আয়োজক কমিটি যারা রয়েছেন তারা কিন্তু পূজার আয়োজন করেছেন। আজকের যে অষ্টমী তিথি রয়েছে, এই দুর্গা উৎসবের এই অষ্টমী তিথিকে কিন্তু সবচেয়ে শুভ দিন হিসেবে কিন্তু ধরা হয়। পুরাণ মতে কিন্তু আজকের এই দিনে কিন্তু অসুরের বিরুদ্ধে কিন্তু দেবী দুর্গা কিন্তু একেবারে মহাযুদ্ধ শুরু করেছিলেন এবং মেয়ের প্রতিষ্ঠা কিন্তু আজকে তিনি করেছিলেন, যার ফলে কিন্তু আজকে বেশ কিছু পূজা রয়েছে। বিশেষ করে আজকে সকালে এই মহা অষ্টমীর পরপরই কুমারী পূজা এবং অন্যান্য যে পূজাগুলো রয়েছে এই পুজোকে ঘিরে কিন্তু যারা দর্শনার্থী রয়েছেন বা ভক্তরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অনেকেই এই মন্দিরগুলোতে কিন্তু তাদের প্রসাদ এবং অঞ্জলির জন্য কিন্তু তাদের ভোগ কিন্তু দিয়ে যাচ্ছেন। আমার পেছনে হয়তো দেখছেন যে আসলে এই যে অষ্টমী, মহা অষ্টমীর পূজা যজ্ঞ চলছে এবং এই পূজায় যে আসলে 108টি পদ্মের ব্যবহার হয়, সেই 8টি পদ্ম কিন্তু এই পূজায় রাখা হয়েছে এবং এছাড়াও কিন্তু পূজার যে আনুষঙ্গিক যে বিভিন্ন উপকরণ, সেই উপকরণ দিয়েই কিন্তু আজকের যে মহা অষ্টমীর পূজা, সেই মহা অষ্টমীর পূজার কিন্তু যজ্ঞ শুরু হয়েছে। আমরা দর্শনার্থী বা ভক্তদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে আসলে বেলা 10টার পর থেকে কিন্তু এখানে অঞ্জলি শুরু হবে এবং অঞ্জলির মধ্য দিয়ে পরপরই কিন্তু দেবী দুর্গা এবং তার সাথীদের কাছে কিন্তু তারা এই দেশ এবং জাতির জন্য কিন্তু বিশেষ প্রার্থনা করবেন। অর্থাৎ বলা যায় যে অষ্টমী তিথিতে যে পূজার আয়োজন, সেই পূজার আয়োজনকে ঘিরে কিন্তু মন্দিরগুলো যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু পুরোপুরি শুরু হয়েছে এবং বেলা 10টার পর থেকে কিন্তু প্রতিটি মণ্ডপেই কিন্তু অঞ্জলি শুরু হবে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে পূজার সর্বশেষ। জ্যোতিকা। ধন্যবাদ রাসেল। এবার যাব মুজাহিদ আল মুন্নার কাছে, তিনি আছেন মেহেরপুর হরিসভা মন্দিরে। মুন্না, দুর্গাপূজা ঘিরে মেহেরপুরে মণ্ডপে
কি আয়োজন চলছে এবং দিনব্যাপী সেখানে আচার আনুষ্ঠানিকতা কিরকম পালিত হবে জানাবেন। জ্যোতিকা, আপনাকে জানিয়ে রাখি আজ মহা অষ্টমী। মহা অষ্টমীর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু বিভিন্ন মন্দিরে ইতিমধ্যে শুরু হয়েছে। সকাল থেকে আমরা লক্ষ্য করছি বিভিন্ন এলাকা থেকে যারা সনাতন ধর্মাবলম্বী তারা হচ্ছে মায়ের পূজার জন্য, পূজা অর্চনার জন্য বিভিন্ন এলাকা থেকে আসছে এবং তাদের ভক্তি করছে, পূজা করছে, প্রার্থনা করছে এবং প্রার্থনার মধ্য দিয়ে তারা কিন্তু দেশ মাতৃকার শান্তি কামনা করছে। বিশেষ করে একটি বিশেষ মুহূর্তে যেহেতু দেশ পার করছে, আগামীতে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন যেন সুন্দরভাবে সম্পূর্ণ হয় এবং যাতে একটা সুন্দর সরকার আসে এবং সেই সরকারের নেতৃত্বে জানে সকল ধর্মাবলম্বীরা সুন্দরভাবে এই দেশে বসবাস করে, এই ধরনের কামনা কিন্তু তারা মায়ের কাছে করছে। আমি মেহেরপুরের বিভিন্ন পূজা মন্দির ঘুরেছি, বিভিন্ন ভক্তদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাকে জানিয়েছেন আজকে এই অষ্টমীর মধ্য দিয়ে তারা কিন্তু মাকে আবারও স্মরণ করছে। আমি কয়েকজন পুরোহিতের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন প্রত্যেকটা মন্দিরে তারা কিন্তু শান্তিপূর্ণভাবেই এই পূজা পালন করছে। আমি পুলিশের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে পূজা উপলক্ষে তারা কিন্তু 4 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, মেহেরপুর জেলার 3 উপজেলাতে এবার কিন্তু 43টা মন্দিরে একযোগে এই দুর্গা উৎসব পালিত হচ্ছে। জ্যোতিকা, এই ছিল মেহেরপুর থেকে আমার শারদীয় দুর্গা উৎসবের সর্বশেষ। রাজধানী এবং রাজধানীর বাইরের পূজা মণ্ডপের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। পারিশ্রমিক বাড়ানোর ইস্যুতে মালিক শ্রমিক বৈঠকের সমঝোতার পরও চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর রুটে চালু হয়নি বাস চলাচল। শ্রমিকদের একাংশের বিরুদ্ধে অভিযোগ বাস চলাচলে বাধা দেওয়ার। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর নগরীর শিরোইল বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল, সমঝোতার পরও বাস চলাচল স্বাভাবিক না হওয়ার কারণ কি এবং শ্রমিকদের প্রত্যাশা পূরণ না হওয়ার কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। জ্যোতিকা, গেল মাস থেকে আসলে শ্রমিকরা তাদের নানা ধরনের দাবি করছিল। এর মধ্যে রাজশাহী ঢাকা রুটে চলাচলকারী একতা যে সার্ভিসটি রয়েছে পরিবহন, তাদের আসলে যেই বেতন কাঠামো বা যেই সুযোগ সুবিধা সেটি আসলে প্রত্যাশা করছিল এখানকার শ্রমিকরা। তো সেক্ষেত্রে আসলে দফায় দফায় প্রায় 5 বার এই বিষয়টি নিয়ে বসার পরে মালিকপক্ষ সেই যে মজুরি দিতে আসলে তারা সম্মত হলেও গতকাল তারপরেও আসলে শ্রমিকরা চাইছেন যে এই যে এসি গাড়ি বা নন এসি গাড়ি, ফুল গাড়ি যখন হবে অর্থাৎ পরিপূর্ণ যাত্রী থাকলে সেখানে শ্রমিকরা চাইছেন 2টি সিট তাদের নামেও আসলে বরাদ্দ থাকে এবং সেটির অর্থ তারা নিতে চাচ্ছেন। এবং অন্যদিকে যেটি আসলে 40 সিটের গাড়ি সেখানে আসলে 3টি আসন নিতে চাচ্ছেন এবং সুপারভাইজারের যে সিটটি রয়েছে সেই সিটটিও তারা আসলে বিক্রি করতে চান। অর্থাৎ এই যে জটিলতা তৈরি হয়েছে এই বিষয়টিকে ঘিরে এবং এরপর থেকে আমরা গতকালকে দেখেছি যখন 3:30টায় এটির একটি সিদ্ধান্ত হয়েছে ঢাকায়, তারপরেও কিন্তু আসলে এখানে রাজশাহীর শ্রমিকদের একাংশ তারা সেটি মেনে নিতে চাননি। মজুরি ঠিক থাকলেও আসলে তারা এই সুবিধাগুলো চাচ্ছিলেন। তো সেই জায়গা থেকে পরবর্তী সময়ে আসলে যে গাড়িগুলো রাজশাহী থেকে ছেড়ে যাচ্ছিল ঢাকার উদ্দেশ্যে সেগুলোকে আসলে যেতে দেওয়া হয়নি এবং কোনো ক্ষেত্রে আমরা এখানে ড্রাইভারদের সাথে শ্রমিকদের ধস্তাধস্তিও দেখেছি। এবং কিছুক্ষণ আগেই এখানে দেশ ট্রাভেলসের সামনে যেই গাড়িটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, সেখানেও যে চালক, ঢাকার চালক, তিনি বলছেন যে এখানে 4-5 দিন থেকে মানে অবরুদ্ধ আছে একরকম, তিনি গাড়ি নিয়ে যেতে পারছেন না। আজকে তাদেরকে অনুরোধ করা হয়েছিল যে এই গাড়িটি নিয়ে অন্তত তিনি ঢাকায় চলে যাবেন এই ট্রিপটা নিয়ে। তবে কিছুক্ষণ আগে আমরা দেখলাম এখানে শ্রমিকে যারা আছেন তারা কিন্তু এখানে এসে বাধা দিলেন, স্টিয়ারিং থেকে চাবিও তুলে নিতে আমরা খানিকটা দেখেছি, পরবর্তীতে হয়তো দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা দেখলাম গাড়ি থেকে আসলে যাত্রীরা নেমে আবারও কাউন্টারে গেলেন। তো এই রকম পরিস্থিতিতেই আসলে চলছে। গতকাল থেকে সকালের দিকে শুধুমাত্র একটি গাড়ি দেশ ট্রাভেলসের ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া কিন্তু এখন পর্যন্ত শ্রমিক এই অসন্তোষের কারণে বা শ্রমিকরা এই দাবির প্রেক্ষিতে আসলে এখন পর্যন্ত তারা এই কর্মবিরতি বা এই বাস চলাচলের বিঘ্ন ঘটাচ্ছেন। এবং আজকে আমরা যতটুকু জানতে পেরেছি বেলা 11টার দিকে ঢাকায় যে সমস্ত শ্রমিক নেতারা গিয়েছিলেন তাদের সাথে তাদের একটি বৈঠক আছে এবং এখান থেকে প্রশাসনকেও তারা একরকম স্মারকলিপি দিতে পারেন, এইরকম এখন পর্যন্ত তাদের কাছ থেকে শুনেছি। তবে এই পরিস্থিতিতে আসলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ বা নাটোর থেকে ঢাকার উদ্দেশ্যে বাস যাচ্ছে না। তো জ্যোতিকা, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর।
রাজশাহী নগরের শিরোল বাসস্ট্যান্ড থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য। বগুড়ায় নতুন সিভিল সার্জনকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে আগের সিভিল সার্জন থাকায় দেখা দিয়েছে বিপত্তি। এই অবস্থায় একই পদে দুজন কর্মকর্তাকে নিয়ে অস্বস্তিতে পড়েছেন চিকিৎসক ও কর্মচারীরা। এদিকে জেলা প্রশাসন জানায় ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানিয়ে সুরাহা করা হবে। বিস্তারিত রাজীব সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন রবিউল ইসলাম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে গত 14 সেপ্টেম্বর বগুড়া জেলা সিভিল সার্জন ডাক্তার AKM মোফাক্খারুল ইসলামকে মানিকগঞ্জে এবং মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন খুরশিদ আলমকে বগুড়া সিভিল সার্জন হিসেবে যোগ দিতে বলা হয়। স্ব কর্মস্থলে 17 সেপ্টেম্বরের মধ্যে যোগদানের আদেশ অনুযায়ী খুরশিদ আলম বগুড়ায় এসে জানতে পারেন সিভিল সার্জন মোফাক্খারুল ইসলাম আছেন ছুটিতে। প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী রাজশাহীর পরিচালক অফিসে যোগদান করেন খুরশিদ আলম। তারপর প্রায় 2 সপ্তাহ কেটে গেলেও আগের সিভিল সার্জন দায়িত্ব বুঝে দিচ্ছেন না। এতে দাপ্তরিক কাজে হচ্ছে অসুবিধা, জানান নতুন নিয়োগপ্রাপ্ত সিভিল সার্জন। 18 তারিখ থেকে আমি বগুড়া সিভিল সার্জন হিসেবে জেলা এবং উপজেলার মাঠ পর্যায়ে যে সমস্ত আমার দাপ্তরিক দায়িত্ব সেগুলো পালন করে আসছি। ডেপুটি সিভিল সার্জন রয়েছে, তার কাছে কিছু কিছু দায়িত্ব বুঝে নিয়েছি। তবে সরাসরি তার কাছ থেকে দায়িত্বটা বুঝে নিতে পারলে কাজটা আরও সুন্দর হতো, ভালো হতো। আগের সিভিল সার্জন মুঠোফোনে জানান তিনি বগুড়াতে থেকে স্থগিতাদেশের জন্য কাজ করছেন। স্থগিত না হলে নতুন কর্মস্থল মানিকগঞ্জে যোগ দেবেন। আমার তো মাত্র 6 মাস হয়েছে, সেজন্য আমি চাচ্ছিলাম যে আমি বগুড়াতে স্টে করবো। সেজন্য আমি চেষ্টা করতেছিলাম যে স্টে অর্ডার করানো যায় কিনা। এখন যদি স্টে অর্ডার যদি না করানো যায় তাহলে সেক্ষেত্রে আমি মানিকগঞ্জ জয়েন করবো, সেখানে আমি বগুড়াতে চলে যাব। স্বাস্থ্যসেবার এমন অস্থির অবস্থায় জেলা প্রশাসক জানান দ্রুতই এর সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যিনি মানিকগঞ্জে বদলি হয়ে গেছেন কিন্তু এখনও উনি দায়িত্বভার বুঝে দেননি, তো সেই বিষয়টা হচ্ছে আমি আসলে জানতাম না আগে। এখন আমি যেটি করব, তাদের স্বাস্থ্য বিভাগের যারা অভিভাবক সেখানে আমি কথা বলবো, এটা দ্রুতই সলভ হওয়া প্রয়োজন। বগুড়ায় 12 অক্টোবর থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে, তবে এমন পরিস্থিতিতে বিঘ্ন ঘটছে টিকাদান কার্যক্রমে। রাজীব সেলিম, এখন বগুড়া। আবহাওয়া অনুকূলে থাকায় পটুয়াখালীতে শীতকালীন আগাম জাতের সবজির উৎপাদন বেশ। সবজি উৎপাদন ও পরিচর্যায় মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষক। আশানুরূপ দাম পাওয়ায় খুশি কৃষক। এ নিয়ে আরও জানাতে কলাপাড়ার কুমিরমারা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, কোন কোন সবজির ফলন ভালো হয়েছে এবং উৎপাদন খরচ মিটিয়ে কৃষকের কি পরিমাণ লাভ থাকছে জানাবেন। জ্যোতিকা, শুরুতেই একটি তথ্য দিয়ে আমি বলতে চাচ্ছি যে আপনি জানেন যে জলবায়ু পরিবর্তনের প্রভাব কিন্তু উপকূলীয় অঞ্চলে ব্যাপকভাবে বিস্তার করতে শুরু করেছে, যেমন অতিবৃষ্টি, অনাবৃষ্টি। এ কারণেই কিন্তু কৃষকদের অনেক খরচ বেড়ে যায় এবং অনেক লোকসানেও পতিত হয়। যেমন এই জলবায়ু পরিবর্তনকে বিবেচনা করেই কিন্তু পটুয়াখালী কলাপাড়ার যে নীলগঞ্জ ইউনিয়নের কৃষকরা, বিশেষ করে কুমিরমারা গ্রামের কৃষকরা কিন্তু মালচিং পদ্ধতি এবং শেড পদ্ধতিতে, অভিযোজন পদ্ধতিতে, জলবায়ু পরিবর্তনের যে পরিবর্তন হয়েছে সেটার সাথে খাপ খাইয়ে তারা কিন্তু চাষাবাদ করছেন। যে কৃষকদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলেছেন যে এই পদ্ধতিতে তারা চাষাবাদ করে তাদের অনাবৃষ্টি এবং অতিবৃষ্টি এ সকল কারণে যে সকল ক্ষতির মুখে পড়তো তারা কিন্তু এখন সেই লোকসানে পড়ছেন না, কেননা এতে মাটির উর্বরতা ঠিক থাকে এবং আগাছাও দমন করতে হয় না, এছাড়া ফলনটাও দ্বিগুণ হচ্ছে। সে কারণে তারা অর্থনৈতিকভাবেও লাভবান হচ্ছে এবং এখানে কিন্তু বালাইনাশকও তেমন একটা নির্বিচারে ব্যবহার করা হচ্ছে না। সে কারণে তারা সামগ্রিকভাবেই তারা লাভবান হচ্ছেন এবং এখানে যে শীতকালীন সবজি, লাল শাক, লাউ এবং শশা সহ অন্য যে শীতকালীন সবজি সেগুলো শিম সহ অন্যান্য সবজি আগাম উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই কৃষকরা সেগুলো সংগ্রহ করে তারা বাজারজাত করে তারা সর্বনিম্নে 70 টাকা প্রতি কেজি বেচা বিক্রি করছেন, উপরে বিক্রি করছেন 100 টাকা পর্যন্ত, এমনটি নিশ্চিত করেছে। এবং এখানকার যে প্রায় 100 অধিক হেক্টর জমিতে তারা এভাবে চাষাবাদ করছেন এবং এই চাষাবাদটি এখন
এই কুমিরমারা গ্রামটি একটি কৃষি পর্যটন হাব হিসাবে পরিচিত হয়েছে। এখানে প্রতিদিন শত শত মানুষ আসেন এই কৃষকদের উৎপাদিত ফসল এবং তাদের উৎপাদনের যে পদ্ধতি সেগুলো কিন্তু অনুসরণ করতে এবং দেখতে। কিছুদিন আগে আমরা কথা বলেছি স্থানীয় উপজেলা প্রশাসনের সঙ্গে। তারা বলেছেন যে এই কুমিরমারা গ্রাম সহ তথা নীলগঞ্জ ইউনিয়নটি একটি কৃষি পর্যটন হাব হিসাবে গড়ে তুলবেন এবং এখান থেকে আধুনিক পদ্ধতিতে কিভাবে কৃষি উৎপাদন করা যায় সেই পদ্ধতিও অন্যান্য এলাকার কৃষকরা এসে এখানে দেখতে পারবেন এবং হাতে কলমে শিখে যেতে পারবেন। তো এখানকার যে কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরাফাত হোসেনের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে এখানে যে কৃষকদের যে কৃষি উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য তারা বাজারের সাথে এক্সচেঞ্জ করে দিচ্ছেন এবং যথাযথ মূল্য নিশ্চিত হয় সে কারণেই কিন্তু কৃষক বাজার তৈরি করেছেন। এতে কোনো খাজনা সহ অন্যান্য ঝক্কি ঝামেলা নাই। এই ছিল আমার কাছে সবশেষ। জ্যোতিকা। পটুয়াখালী থেকে সবজি চাষের খবর জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ। এবার দেশের বাইরের খবর। ট্রাম্প প্রস্তাবিত ২০ দফা যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের আশাবাদ তার পরিকল্পনায় সম্মত হবে হামাসও। তবে সংগঠনটি না মানলে পরিণতি খারাপ হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে অনেক দেশ। তবে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় ৩৯ ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েলি সৈন্যরা। বিস্তারিত অর্ণব প্রসাদের প্রতিবেদনে। বহির্বিশ্বের অব্যাহত চাপ ও একের পর এক পশ্চিমা দেশের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মাঝেই ট্রাম্প প্রস্তাবিত ২০ দফা যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। সোমবার গাজা ইস্যুতে হোয়াইট হাউসে বৈঠকে বসেন ট্রাম্প নেতানিয়াহু। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান তার পরিকল্পনায় ইতিবাচক সাড়া দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী। তার প্রত্যাশা হামাসও যুদ্ধ বন্ধে তার প্রস্তাবে রাজি হবে। I also want to thank Prime Minister Netanyahu for agreeing to the plan and for trusting that if we work together we can bring an end to the death and destruction that we've seen for so many years, decades, even centuries. এর আগে ২০ দফার বিস্তারিত প্রকাশ করে হোয়াইট হাউস। এটি অনুযায়ী ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি কার্যকরের ৭২ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে সব ইসরায়েলি জিম্মিকে। এছাড়া হামাসের কাছে থাকা সব অস্ত্র ধ্বংস করতে হবে। গাজা জুড়ে চলমান স্থল, বিমান ও বোমাবর্ষণ বন্ধ করবে ইসরায়েলি বাহিনী। মুক্তি পাবে তাদের কাছে বন্দী হামাস সদস্যরাও। এদিকে হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন বেনিয়ামিন নেতানিয়াহু। I support your plan to end the war in Gaza, which achieves our war aims. It will bring back to Israel all our hostages, dismantle Hamas's military capabilities, end its political rule, and ensure that Gaza never again poses a threat to Israel. তবে এখনো ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার বিষয়ে স্পষ্টভাবে কিছু জানায়নি হামাস। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী হামাসের মধ্যস্থতাকারী পক্ষগুলো বিবেচনা করবে ট্রাম্পের পরিকল্পনাগুলো। And it means the immediate end to the war itself, not just Gaza. এদিকে গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানিয়েছে পশ্চিমা ও আরবের বিভিন্ন দেশ। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। ইউরোপীয় ফুটবল থেকে নিষিদ্ধ হতে পারে ইসরায়েল। গাজায় গণহত্যা চালানোর দায়ে দেশটিকে সরাসরিভাবে অভিযুক্ত করেছে জাতিসংঘ। আর তারপরেই যেন নড়েচড়ে বসেছে ফুটবল বিশ্ব। ইসরায়েলকে নিষেধাজ্ঞার আওতায় আনতে এরই মধ্যে বিশেষ ভোটের ব্যবস্থার কথা ভাবছে উয়েফার নির্বাহী কমিটি। রেজাউল করিমের প্রতিবেদন। গাজায় সামরিক অভিযান ও গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল, যার ফলে দিন দিন ঘৃণার পাত্রে পরিণত হয়েছে দেশটি। ক্রীড়া ক্ষেত্রে, বিশেষ করে ফুটবল মাঠে ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ জানাতে দেখা যায় ফুটবলার থেকে শুরু করে মাঠে আসা দর্শকদেরও। এবার ফুটবল পরাশক্তির দেশগুলোও হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ইসরায়েলকে নিষিদ্ধ করার আলোচনা চালাচ্ছে। গত কয়েকদিন ধরে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফায় ইসরায়েলকে সাময়িকভাবে প্রতিযোগিতামূলক ফুটবল থেকে নিষেধাজ্ঞা দিতে দাবি ও আলোচনা বেড়েছে। উয়েফার নির্বাহী কমিটি এমন এক ভোটের ব্যবস্থা করতে যাচ্ছে যা ইসরায়েলকে ইউরোপীয় ফুটবল থেকে বহিষ্কার করতে পারে, যা আসন্ন বিশ্বকাপে দেশটির যোগ্যতা ও অংশগ্রহণকে প্রভাবিত করবে। যদিও ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপ অঞ্চল থেকে অংশ নিচ্ছে ইসরায়েল। এরই মাঝে গ্রুপ আই থেকে ৫ ম্যাচ খেলে ফেলেছে দলটি। এছাড়া ইউরোপা লিগেও খেলছে ইসরায়েলের ক্লাব তেল আবিব।
সম্প্রতি তুরস্ক ফুটবল ফেডারেশন ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করার জোর দাবি জানায়। আশা করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই ইসরায়েলকে নিষিদ্ধ করার ঘোষণা আসতে পারে। ইসরায়েল যাতে ফুটবল থেকে নিষিদ্ধ না হয় সে ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রচার শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে অবশ্য ইসরায়েলের সমর্থনে বিবৃতি দেওয়া হয়েছে। বলা হয়েছে ইসরায়েলকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন থেকে বিরত রাখার যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করবে তারা। 2026 বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিয়েছে স্পেন। দেশটির সরকার জানিয়েছে যদি ইসরায়েল আসন্ন বিশ্বকাপে অংশ নেয় তাহলে দলটি বিশ্বকাপে অংশ নেবে না। এখন দেখার বিষয় গাজায় গণহত্যা চালানো ইসরায়েল শেষ পর্যন্ত ফুটবল থেকে নিষেধাজ্ঞা পায় কিনা, আর তা যদি হয় ফুটবল বিশ্বে যা নজির হয়ে থাকবে। রেজাউল করিম, এখন। এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়না ম্যাচকে সামনে রেখে ক্যাম্পে যোগ দিয়েছে জাতীয় দলের ফুটবলাররা। স্কোয়াডে থাকা ফুটবলারদের মধ্যে প্রথম দিনে হোটেলে যোগ দিয়েছেন 23 জন ফুটবলার। প্রথমবারের মতো বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। টিম ম্যানেজার আমির খান জানিয়েছেন অক্টোবরের 7 তারিখ ক্যাম্পে যোগ দেবেন হামজা চৌধুরী। অপরদিকে ক্যাম্পে যোগ দিয়ে আসন্ন ম্যাচে দেশবাসীকে ভালো কিছু উপহার দেওয়ার আশা ব্যক্ত করেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। জন 23 স্কোয়াড এখন পর্যন্ত আছে। আর মোহামেডানের যারা তারা চিঠি দিয়ে জানিয়েছে যে তাদের প্লেয়াররা পরে জয়েন করবে। 6 জন তো আসবে না, 23 জনের স্কোয়াড এখন আছে। আর 6 জনের মধ্যে কালকে ফাহমিদুল আসবে, হামজা আসবে। নেক্সট ম্যাচ ডু অর ডাই, আমি যদি অনেস্টলি বলি, কারণ আমরা যদি হারি তাহলে আই থিঙ্ক ইটস ভেরি হার্ড ফর আস টু কোয়ালিফাই। সো হংকং ম্যাচ 9 তারিখ I think it's the most important game for us in this group stage. It's about the whole squad. যদি whole squad or যারা খেলবে ওরা ভালো পারফর্ম করতে পারে তাহলে I think we have a good chance. শেষ করছি এখন বাজার এখন, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। নির্বাচন বাধাগ্রস্তে অর্থ ঢালার অভিযোগ প্রধান উপদেষ্টার। গুতেরেসকে জানালেন সংস্কার প্রক্রিয়া। খাগড়াছড়ির গুইমারায় সংঘর্ষ, আগুন রহস্যজনক, ঘটনা পরিকল্পিত, দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। আমাদের এই পার্বত্য এলাকায় যে কিছু মহল তারা ষড়যন্ত্র করে অথবা বিভিন্ন কারণে এই এলাকাটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। চালক বেশে ছিনতাই চক্রের দৌরাত্ম্য, সর্বস্ব হারাচ্ছে নগরবাসী, পুলিশকে তৎপর হওয়ার তাগিদ। প্রযুক্তির কারণে হোক, মানুষের নানান রকম বিচ্যুতির কারণ হোক, নতুন নতুন অপরাধ প্রবণতা আমাদের বাড়ছে। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ, মণ্ডপে ফুল, ফল আর ধূপে কুমারী রূপে দেবী দুর্গার আরাধনা। এবং গাজায় যুদ্ধবিরতিতে রাজি নেতানিয়াহু, বৈঠক শেষে ট্রাম্প হামাস সম্মত হলে মুক্তি পাবে বন্দি জুনি। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।